আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 23শে সেপ্টেম্বর গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে অস্থায়ী প্রধান উপদেষ্টা বাংলাদেশের মোহাম্মদ ইউনূস, তিনি আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত এবং ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত সার্জিও গোরের সাথে বৈঠক করেছেন। এই বৈঠকে ইউনূস ফেব্রুয়ারি 2026 সালে স্বাধীন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আশ্বাস দিয়েছেন আমেরিকার যে প্রতিনিধি সার্জিস গরকে তিনি আশ্বাস দিয়েছেন। কারণ আপনারা জানেন যে আমেরিকা বাংলাদেশে নির্বাচনটা করিয়ে নেওয়ার জন্যে এবং নির্বাচনটা হয়ে গেলেই বিএনপিকে ক্ষমতায় বসিয়ে তাড়াতাড়ি যাতে ওই হিউম্যান করিডর, চট্টগ্রাম বন্দর, তারপরে সেন্ট মার্টিনস আইল্যান্ডস, এইগুলো নেয়ার জন্য তারা একেবারে উঠে পড়ে লেগেছে, একেবারে ভীষণ ব্যস্ততার জন্য। তো এই বৈঠকে আঞ্চলিক সহযোগিতা, এছাড়াও আঞ্চলিক সহযোগিতা সার্ক, সেই সার্কের পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের মানে ইউনূস মনে করেন যে বাংলাদেশের খুব ভালো চলছে, তার রাষ্ট্র, তার দেশ খুব ভালো চলছে, খুব ভালো চালাচ্ছেন তিনি, কেবল তার বিরুদ্ধে অপপ্রচার করে কেবল তার সম্মানহানি করা হচ্ছে। এইটা নিয়ে তিনি সার্জিও গরের সাথে তিনি আলোচনা করেছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য যে এই বৈঠকে আবার ভারতের কেন, ভারতের দ্য হিন্দু সমেত অন্যান্য অনেক কাগজে তারা প্রচার করেছে, প্রকাশ করেছে যে এই বৈঠকে ইউনূস সাহেব নেপাল ও ভুটানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা এবং ভারতের 7 উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের সাথে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেছেন ওই সার্জিও গরকে। এটা দেখুন, গত কয়েক মাসে মোহাম্মদ ইউনূস ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে বেশ কয়েকটি বিতর্কিত বক্তব্য দিয়েছেন। এমনকি তখনও তিনি ক্ষমতায় বসেননি, তার আগেই যখন তার কাছে প্যারিসে যখন খবর গিয়েছিল যে তাকে ডাকা হচ্ছে প্রধান উপদেষ্টা করার জন্যে, তখন তিনি সাংবাদিকদেরকে বলেছিলেন যে ভারত যদি তার বিরোধিতা করে তাহলে তিনিও উত্তর পূর্বাঞ্চলে তিনিও অনেক কিছু করতে পারেন, গোলমাল করতে পারেন। তো এরপরে মার্চ 2025-এ চীন সফরের সময় তিনি বলেছিলেন যে ভারতের 7টি রাজ্য স্থল বেষ্টিত, তাদের সমুদ্রে যাওয়ার কোনো রাস্তা নেই, আর সমুদ্রে যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে বাংলাদেশ, এবং তারাই হচ্ছেন সমুদ্রের রক্ষক, গার্ডিয়ান অব দ্য ওশেন। তিনি চীনকে আমন্ত্রণ জানিয়ে বলেছিলেন যে এটা চীনা অর্থনীতির একটি সম্প্রসারণ হতে পারে এই নর্থ ইস্টের রাজ্যগুলো, সে মানে এটা ভারতের রাজ্য এগুলো, কিন্তু উনি ওখানে বলছেন চীন ওই রাজ্যগুলো নিয়ে তারা তাদের চীনের অর্থনীতিটাকে বাড়িয়ে নিতে পারে এবং যাবে কোন দিক দিয়ে, যাবে বাংলাদেশের ওপর দিয়ে। তিনি সেগুলোও বলে দিয়েছিলেন, সেখানে থামেননি। তারপরেও তিনি বলেছিলেন শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক কেটে দিলে ভারতের 7 রাজ্য যে আলাদা হয়ে যাবে ভারত থেকে, এবং ভারতের তখন যে পুরোটাই চীনের এসে যাবে, এইরকম ইঙ্গিতও তিনি দিয়েছিলেন, চীনকে এগিয়ে আসতে বলেছিলেন। শুধু ইউনূস নয়, তার সঙ্গে তার ওই সভাসদদের অনেকেও তখন এই সবগুলো বলতেন খুব জোরদার। এরপরে মে 2025-এ নেপালের ডেপুটি স্পিকারের সাথে এক বৈঠকেও তিনি বাংলাদেশ, নেপাল, ভুটান এবং 7 সিস্টার্সের জন্য একটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনার প্রস্তাব দিয়েছিলেন। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো ভারতের অংশ, সেই সব রাজ্য নিয়ে সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনার প্রস্তাব ভারতকে দেওয়া উচিত ছিল ইউনূসের, তা তিনি দেননি। দিচ্ছেন কাদেরকে? আগে দিয়েছেন চীনকে, এখন দিচ্ছেন আমেরিকাকে। মানে কি বোঝায় এটা থেকে? ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার চেষ্টার থেকেও এটা খারাপ, তাই না? কারণ এটা তো ঘোড়ারই শরীর, তাকে ডিঙিয়ে যাওয়ার কোনো দরকার নেই, তাই না? স্বভাবতই ইউনূসের এসব বক্তব্যে ভারতের তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই মন্তব্যগুলোকে আপত্তিজনক এবং গভীরভাবে নিন্দনীয় বলেছেন। ভারতের মানুষের ক্রোধ প্রকাশিত হয়েছে বিশ্ব শর্মার আরেকটি কথায়। তিনি বলেছেন, বাংলাদেশ যেন ভুলে না যায় ভারতের একটা চিকেন স্নেক নিয়ে তাদের খুব মাথা ব্যথা, কিন্তু তাদের দুটো চিকেন স্নেক আছে, একটা চট্টগ্রামের ওখানে আর একটা দক্ষিণ দিনাজপুর থেকে একবার আসামের গারো পাহাড় অব্দি। ওইটা কেটে দিয়ে দিলে তাহলে রংপুর ডিভিশন এটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। ভারত সরকারের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যাল তিনিও প্রশ্ন তুলেছেন যে ভারতের 7টি রাজ্য স্থলবেষ্টিত থাকার তাৎপর্য কি? এটা তো ভারতেরই অংশ, আর ভারতের যত বড় সামুদ্রিক ফ্রন্ট লাইন আছে, সমুদ্র সীমা আছে, সেটা তার ধারে কাছেও বাংলাদেশ নেই। খুব কম দেশই আছে এশিয়ার যাদের ভারতের মতো এত দীর্ঘ সমুদ্র রেখা আছে। যার ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞ যারা, তারা ইউনূসের এইসব কথাকে হুমকি হিসেবে এবং ভারতের সার্বভৌমত্বের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। এসব বিষয় যে ট্রাম্প সাহেব জানেন না তা কিন্তু নয়, কিন্তু সব জেনেও ট্রাম্প প্রশাসনের অবস্থান বাংলাদেশের ব্যাপারে অত্যন্ত জটিল। ট্রাম্প গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে মোদিকে পাশে বেশি বসিয়ে বলেছিলেন যে তিনি বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রী মোদির ওপরে ছেড়ে দিচ্ছেন, যে কথাটা ইঙ্গিত দেয় যে আমেরিকা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করতে চায় না। এই দায়িত্ব এখানকার যে এই অঞ্চলের এই প্রভাব সেটা ভারতের ওপরে, ভারতকে তিনি দিতে চান। তো এর বিষয়ে সার্জিও গোর ভারতকে কৌশলগত অংশীদার হিসেবে বলেছেন এবং বলেছেন যে আমরা ভারতের কাছ থেকে অন্যান্য দেশের চেয়ে বেশি প্রত্যাশা রাখি। এটা স্পষ্ট করে যে আমেরিকা ভারতের সাথে তার সম্পর্ককে অগ্রাধিকার দিচ্ছে। তা সত্ত্বেও কার্যক্ষেত্রে এমন কিছু বিতর্কিত কাজ করছে আমেরিকা যা সরাসরি ভারতের স্বার্থ বিরোধী। সাম্প্রতিক মাসগুলোতে চীন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ত্রিপক্ষীয় একটা সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে তারা একটা চুক্তিও করেছে চীনে বসে। জুন 2025 সালে কুনমিংয়ে 3 দেশের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক, সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়। চীন বাংলাদেশে $2.1 বিলিয়ন বিনিয়োগ করছে, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। এই ত্রিপক্ষীয় সহযোগিতা ভারতের জন্য একটা কৌশলগত উদ্বেগের বিষয়, কারণ এটা দক্ষিণ এশিয়ায় একটি নতুন শক্তির ভারসাম্য তৈরি করছে। তারপরেও বাংলাদেশের সঙ্গে নর্থ ইস্ট এর 7 রাজ্য নিয়ে আলোচনা আমেরিকার দুমুখ নীতির প্রকাশ। সবচেয়ে বড় কথা, আমেরিকা কেন এই অল্প দিনের মেহমান অস্থায়ী ইউনূস সরকারের সাথে আলোচনায় বসছে? কারণ ছাড়া কাজ হয় না। আওয়ামী লীগকে বাইরে রেখে যাও একটা নির্বাচন করিয়ে বাংলাদেশকে দখল করা হচ্ছে আমেরিকার মূল লক্ষ্য। দ্বিতীয়ত, রোহিঙ্গা সংকট সমাধানের একটা খুঁড়োর কল ঝুলিয়ে বাংলাদেশে সরকারকে পুতুল সরকারে পরিণত করা। এবং তৃতীয়ত, চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় নিজের প্রভাব বাড়িয়ে যেতে চাইছে আমেরিকা, আর সেটা ভারতের স্বার্থের বিরুদ্ধে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি একটি জটিল ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। একদিকে আমেরিকা ভারতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার, ভারতকে পুরনো বন্ধু হিসেবে বলছে, আবার অন্যদিকে বাংলাদেশের অস্থায়ী সরকারকে কবজা করে যা করতে চাইছে সেটা ভারতের কাছে হুমকি। ইউনূসের উত্তর পূর্বাঞ্চল নিয়ে বক্তব্য এবং চীনের সঙ্গে ক্রমবর্ধমান সম্পর্ক ভারতের জন্য গুরুতর নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে এবং এই উদ্বেগ থেকে বেরিয়ে আসবার জন্য যা প্রয়োজনীয় ব্যবস্থা সেটাও ভারত করবার সিদ্ধান্ত নিয়েছে এবং সে পথে এগিয়ে চলছে। সার্জিও গোর ও মোহাম্মদ ইউনূসের বৈঠক দক্ষিণ এশিয়ার ক্রম পরিবর্তনশীল ভূ রাজনৈতিক যে একটা গতি, এই গতিশীলতার প্রতিফলন। ট্রাম্প প্রশাসনের বাংলাদেশের বিষয় ভারতের ওপর ছেড়ে দেওয়ার নীতি, সেটাকে ফেলে দিয়ে আমেরিকা তার নিজস্ব স্বার্থে বাংলাদেশের সাথে সম্পর্ক বজায় রাখছে, যা অনেক সময় স্পষ্ট
ভারতের স্বার্থ বিরোধী। ইউনূসের উত্তর পূর্বাঞ্চল নিয়ে বারংবার এক ধরনের বক্তব্য এবং চীন পাকিস্তানের সাথে ক্রমবর্ধমান সহযোগিতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগের বিষয়। এই পরিস্থিতিতে ভারত আমেরিকা সম্পর্কের মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখা প্রয়োজন, যেখানে দুই দেশেরই কৌশলগত স্বার্থ রক্ষা হবে, যেটা আমেরিকা মনে রাখছে না বা মেনে চলছে না। আর ইউনূস এই ভারত বিরোধিতার যে মানসিকতা, সেটা থেকে বেরিয়ে আসতে পারছেন না, হয়তো চাইছেনও না, কারণ যার যার স্বভাব সেটা ছাড়বে কি করে। সেই যে বাংলা প্রবাদ আছে না, মনে আছে নিশ্চয়ই আপনাদের, কয়লার ময়লা যায় না ধুলে আর স্বভাব যায় না মলে, মানে না মরলে স্বভাব যায় না। আর এই স্বভাবের জন্যে অনেক বড় মূল্য কিন্তু দেওয়ার জন্যে তৈরি থাকতে হবে বাংলাদেশকে। ইউনূস পালিয়ে যাবেন, তিনি চলে যাবেন অন্য দেশে, তিনি বাংলাদেশে থাকবেন না, কিন্তু তার মূল্য দিতে হবে কিন্তু বাংলাদেশকে। ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আওয়ামী লীগের নিউ ইয়র্ক জয়, দেশে 19 দিনে 68 মিছিল, আওয়ামী লীগ ধেয়ে আসছে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা সাম্প্রতিক গত 2-3 দিনের মধ্যে আওয়ামী লীগের উপস্থিতি দেখছেন নিউ ইয়র্ক শহরে, যেখানে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন হচ্ছে এবং সেই অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সফরে গেছেন। সেখানে তার সফরকে কেন্দ্র করে, তার সফরের প্রতিবাদে আওয়ামী লীগের ভূমিকা আপনারা দেখছেন, কি সরব উপস্থিতি। তার আগে কদিন আগে আপনারা লন্ডনের ঐতিহাসিক ট্রাফালগার স্কোয়ারে আওয়ামী লীগের এক বিশাল সমাবেশ দেখলেন এবং পুরো ইউরোপ জুড়ে আওয়ামী লীগের উপস্থিতি, আমেরিকা জুড়ে আওয়ামী লীগের উপস্থিতি, বিশ্বের বিভিন্ন প্রান্তে। একই সাথে দেশে যারা বলতেন যে আওয়ামী লীগ খুব সহসা ফিরবে না, আওয়ামী লীগের অস্তিত্ব নেই, আওয়ামী লীগকে দেখা যায় না, তাদের সকল ধারণাকে ভ্রান্ত প্রমাণ করে আওয়ামী লীগ গত 19 দিনে বাংলাদেশে, বিশেষ করে রাজধানী ঢাকাতে 68টি মিছিল করেছে। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন স্থানে অগণন মিছিল করেছে। অর্থাৎ আওয়ামী লীগ যে ফিরে আসছে, ফিরে আসবার শব্দ পাওয়া যাচ্ছে, তা সুস্পষ্ট। যারা বলতেন আওয়ামী লীগ ফিরবে না, তারা ভুল প্রমাণিত হয়েছেন, এবং যারা বলতেন যে আওয়ামী লীগ বিদায় নিয়েছে সম্প্রতি, শীঘ্রই ফিরবে না, ক্ষমতার মসনদে ফিরবে না, তারাও হয়তো ভুল প্রমাণিত হবেন। কারণ পৃথিবীর ইতিহাসে নজিরবিহীনভাবে যদি আওয়ামী লীগ ভোট করতে পারে বা এই মুহূর্তে বাংলাদেশে একটা অংশগ্রহণ করবার বা নিরপেক্ষ যদি ভোট হয়, আওয়ামী লীগ ভূমিধস বিজয়ে পৃথিবীতে নজির সৃষ্টি করে ক্ষমতায় ফিরবে। পরিবেশ পরিস্থিতি সেটিই বলছে। সাম্প্রতিককালে ঢাকায় একের পর এক আওয়ামী লীগের মিছিল সেটি প্রমাণ করছে। সারা দেশে অগণন মিছিলের কথা বললাম, এবং এসব মিছিলে ঘুম নষ্ট হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের। মোহাম্মদ ইউনূসের সরকার পুলিশকে জানিয়ে দিয়েছে, মিছিলের খবর পাওয়া গেলে সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারদের দায়ী করা হবে। ইতিমধ্যেই কর্তব্যে গাফিলতির জন্য কয়েকজন পুলিশ অফিসারকে ক্লোজ করা হয়েছে। চট্টগ্রামে নিষিদ্ধ দলের সমর্থকদের বাড়ি ভাতা ভাড়া দিতে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় কর্ণফুলী থানার পুলিশ। মাইকে এই ঘোষণা শুনে অনেকেই অবাক হয়েছেন। গত মে মাসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারির পরে স্বরাষ্ট্র মন্ত্রকের তদারকিতে অভিযান চালিয়ে গোটা দেশে হাজার হাজার আওয়ামী নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাতেও দমেননি আওয়ামী লীগের কর্মীরা, এবং সরকারের শাস্তির হুঙ্কার এড়িয়ে দ্বিগুণ উৎসাহে ঝটিকা মিছিল করে চলেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। অর্থাৎ কোনো বাধা, কোনো নিষেধাজ্ঞাও তাদেরকে দমিয়ে রাখতে পারছে না। আওয়ামী লীগের শক্তি, তৃণমূলের শক্তি এই মুহূর্তে যদি বলেন তাহলে ভুল হবার কথা নয়। এমনকি গত শনিবার দুবাইয়ে বাংলাদেশ শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে প্রবাসী বাংলাদেশিরাও স্টেডিয়ামে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে মিছিল করেছেন। এবং আমি খানিক আগে বললাম যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের যাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে উপস্থিতি আপনারা দেখলেন, তাতে কেউ কেউ বলবেন যে আওয়ামী লীগ আসবে না। আওয়ামী লীগ আসবে।
পুলিশের সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে যে গত 19 দিনে 68টি মিছিল হয়েছে। গত 15 এপ্রিল আওয়ামী লীগের প্রথম মিছিলটি বের হয়েছিল বাড্ডা রামপুরার প্রধান সড়কে। এরপরে কয়েকদিনের ব্যবধানে বঙ্গবন্ধু এভিনিউ, ধানমন্ডি, তেজগাঁও, যাত্রাবাড়ি, মতিঝিল, ডেমরা ও উত্তরায় ঝটিকা মিছিল হয়। পরে প্রায় প্রতিদিনই ঢাকা সহ বিভিন্ন জেলা উপজেলা শহরে মিছিল হচ্ছে। পুলিশ জানিয়েছে জুলাই থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত এইসব মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 269 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। কুমিল্লায় একটি বড় মিছিলের পরে 20 জনকে গত রবিবার গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগের একজন নেতা বলেছেন, এইসব কর্মসূচিতে একদিকে যেমন দলের সমর্থকদের মনোবল বাড়ছে, তেমনি আত্মবিশ্বাস হারাচ্ছে ইউনূস প্রশাসন। আওয়ামী লীগের শক্তি যে বাড়ছে তারও প্রমাণ মিছিলে দলটির সাম্প্রতিককালের একাধিক কার্যক্রমে। ঢাকা এবং ঢাকার বাইরে সব জেলায় মিছিলের পাশাপাশি ঘরোয়া বৈঠকও হচ্ছে। এবং আপনারা সাম্প্রতিক সময়ে খেয়াল করেছেন যে ডক্টর ইউনূসের যে কিংস পার্টি এনসিপি, সেই এনসিপির অফিসের সামনে পর্যন্ত আওয়ামী লীগের মিছিল হয়েছে। মিছিল যত বাড়ছে সরকারের প্রশাসনের নজরদারি ততই বাড়ছে, কিন্তু সব নজরদারিকে তোয়াক্কা না করে বিশেষ করে গত শুক্রবার রাজধানী ঢাকায় বিভিন্ন সূত্র বলছে যে 26টি স্পট থেকে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে মিছিল বের করে দলের কর্মীরা। আবার কোনো সূত্র বলছে যে 22টি হোক আর 26টি হোক, কমপক্ষে 20টির কমে মিছিল হয়নি গত শুক্রবারে। শুক্রবারের এই মিছিলের দিন কয়েক আগেই ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সব কটি থানাকে বেশ কড়া বার্তা দেওয়া হয়। জানানো হয় যেসব থানা এলাকায় মিছিল হবে সেই থানার ওসি সহ সবাইকে জবাবদিহি করতে হবে এবং দায়িত্বে অবহেলার কারণে শাস্তির মুখোমুখি হতে হবে। সেদিনই শেরেবাংলা নগর থানার 2 অফিসারকে প্রত্যাহার করা হয়। সূত্রের খবর, আগারগাঁও, শেরেবাংলা নগর, 60 ফিট ও শ্যামলীতে ওই দিনে একাধিকবার ঝটিকা মিছিল হওয়ার কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে। গত শুক্রবার পুলিশের মোহাম্মদপুর জোনের 3 অফিসারকে ক্লোজ করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় ঢাকায় আওয়ামী লীগের মিছিল নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে গোয়েন্দা সংস্থার প্রতিনিধি জানান, সরকার সমর্থক রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে অনৈক্য বাড়ার সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে এই বিভাজন প্রকট হয়েছে। গোয়েন্দাদের দাবি, ঝটিকা মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ লোক বরগুনা, বরিশাল, গোপালগঞ্জ সহ ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে আসছেন। মিছিলের বিষয়টি পুলিশকে গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, এরপরে ঢাকা ও ঢাকার বাইরে একযোগে বড় মিছিল করার কর্মসূচি নিতে চলেছে আওয়ামী লীগ নেতৃত্ব। গোয়েন্দারা সরকারকে জানিয়েছেন, ডিসেম্বরে ভোটের তফসিল ঘোষণার আগেই মাঠ গরম করে নিজেদের অস্তিত্ব ভালোভাবে জানান দিতে চাইছে আওয়ামী লীগ। অর্থাৎ সবকিছু মিলিয়ে এই বছরই অক্টোবর, নভেম্বর, সর্বোচ্চ ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগ তাদের বাধা দেওয়া জায়গা, তাদের হারানো জায়গা যে ফিরে পাবে, এটি কান পাতুন শব্দ শুনতে পাবেন। এপাশে কান পাতুন শব্দ শুনতে পাবেন। আওয়ামী লীগ কিন্তু ফিরছে রাজনীতিতে, সবাই মিলে রাজনীতি করবে। হ্যাঁ, হয়তো হানাহানি হবে, মারামারি হবে, কেউ বাধা দেবে, এক রাজনৈতিক প্রতিপক্ষ আর এক প্রতিপক্ষকে বাধা দেবে, তবে আইন শৃঙ্খলা বাহিনী আগামী দিনে আওয়ামী লীগকে কতটা বাধা দেবে সে ব্যাপারে প্রশ্ন আছে। আইন শৃঙ্খলা বাহিনীও হয়তো আওয়ামী লীগকে আর খুব একটা বাধা দেবে না। যার দরুন 19 দিনে 68টা মিছিল, সংখ্যাটা আরো বেশি হবে। এটা একটা পরিসংখ্যান, এই সংখ্যা আরো বেশি হবে। কাজেই সরকার প্রশাসন বাধা দিলে বা প্রশাসন বাধা দিয়ে যে মিছিল আটকিয়ে রাখা যায় না, কিংবা কতটুকু বাধা দিচ্ছে সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। বারবারই বলছি, পুলিশ কি শুধুমাত্র জামাতের? পুলিশ কি শুধু বিএনপির? পুলিশ কি আওয়ামী লীগের না? ভাই, আজকের পুলিশ বেশিরভাগ 60% হচ্ছে আওয়ামী লীগের 16 বছরের নিয়োগপ্রাপ্ত পুলিশ। কাজেই এই পুলিশের মধ্যে ভাবনা কাজ করছে যে আমরা আগে কেমন ছিলাম, এখন কেমন আছি। আমাদের রক্তপাত হয়েছে,
আমাদের রক্তপাতের জুলাই আগস্টে 2024-এর যে রক্তপাত পুলিশের, সেই রক্তপাতের বিচার বন্ধ করে রেখেছে বর্তমান সরকার। কাজে এই পুলিশ কতক্ষণ এই সরকারকে পাহারা দেবে সে ব্যাপারে হাজারটা প্রশ্ন রয়েছে। সবকিছু মিলে আওয়ামী লীগ ফিরছে, ফিরবার শব্দ শোনা যাচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্তই।